শিক্ষামন্ত্রী উনি যেভাবে রিয়্যাক্ট করলেন, তো যেটুকু মনে হচ্ছে একটু অপেক্ষা করতে হবে, কিছু কাটছাট হচ্ছে, সেটা আমরা প্রত্যেকেই কম বেশি বুঝতে পারছি। সামনের দিনে কিছু ভাঙাচুরো হবে। আগের যে নোটিফিকেশন, আগের যে পিটিআর 2025, সেখানে দাঁড়িয়ে, সেই নিয়োগেই দাঁড়িয়ে কিছু কাটছাট হবে। সেই নতুন করে কিছু ওই নিয়োগের মধ্যে দাঁড়িয়ে নতুন কিছু করার চিন্তাভাবনা আমার ব্যক্তিগতভাবে মনে হয় কিছু করা হচ্ছে। কিছু ভ্যাকান্সি অল্প কিছু বাড়লেও বাড়তে পারে, রিভাইজ ভ্যাকান্সি। আর যদি ভ্যাকান্সি কিছু বাড়লে বাড়তে পারে, অল্প কিছু। ভ্যাকান্সি না বাড়লে আমি একেবারেও বলেছি যে 45,000 ক্যান্ডিডেট কিন্তু মানে যোগ্য, প্রত্যেকেরই যোগ্য, টেট কোয়ালিফাইড যেহেতু, তাদের কিন্তু বাদ যেতে হবে। আমরা জানি না আপনারা সামনে কেন এগিয়ে আসছেন না। আজকে আপনারা শুধু, আমরা আজকে আন্দোলন করছি কলকাতার রাজপথে, এই নতুন সরকারের আমলে তো কোনো আন্দোলন করিনি আমরা গত তৃণমূল সরকারের আমলে লাগাতার আন্দোলন করে গেছি, যার ফলেই তো নোটিফিকেশনটা এলো 13,421 ভ্যাকেন্সি। আর প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু সেই ভ্যাকেন্সি কিন্তু পাবেন কি পাবো না, মানে আমরা পাবো কি না, সেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। আজকে প্রথম দিকে মাননীয় শিক্ষামন্ত্রীর যে কথা, আর আজকে বললেন যে তোমরা যেটা চাইছো সেটা সম্ভব না, তোমরা আজই হলে ভালো হয়। আজকে কলকাতার রাজপথে আজকে দীর্ঘদিন অপেক্ষায় মানে প্রথম বছর, দ্বিতীয় 2 বছর ধর্ণা দিয়েছি আমরা, মানে 3 দিন করে, এবছরেও দিয়েছি, তার পরের বছরেও দিয়েছি। এই ধর্নায় যারা দেয়, রাত্রে খোলা আকাশের নিচে কলকাতায় পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, গাছের তলায় রাত কাটিয়েছি, এখানে কোনো মন্ত্রীদের ছেলেরা ছিল না, কোনো নেতাদের ছেলেরা ছিল না। এটা আমরা নিম্নবিত্ত ঘরের সন্তানরা ছিলাম। আমরা যে গত দিন মিছিল করলাম, সেখানে কোনো নেতার ছেলে ছিল না, সেখানে কোনো এমএলএ ছেলে ছিল না, এমপির ছেলে ছিল না, তাদের কোনো আত্মীয় ছিল না। এই নিম্নবিত্ত ঘরের সন্তানরা যারা চাকরি করছে, তারাই আমরা একমাত্র রাজপথে হেঁটেছি। আজকে আপনারা দেখছেন যে এই অন্নপূর্ণা যোজনা, যেটা অনেকেই টাকা পায়নি, আমি এটাই বলতে চাইছি যে অন্নপূর্ণা যোজনায় অনেকে টাকা পায়নি, তাদের কিন্তু কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ নেই, কোনো ফেসবুক গ্রুপ নেই, তারা দলবদ্ধভাবে নেমে বিভিন্ন দিকে বিক্ষোভ দেখিয়েছে। আজকে শুনলাম প্রত্যেকের টাকা দেওয়া হবে, তারা ছিনিয়ে নিল তাদের ওটা পাবে কি পাবে না সেটা সরকারের সিদ্ধান্ত, কিন্তু তারা ভেবে নিয়েছে যে অন্নপূর্ণা যোজনাটা আমার অধিকার, এটা দিতেই হবে। সেই কারণে রাস্তায় কান্নাকাটি থেকে শুরু করে, ব্যাগ ছুড়ে দেওয়া থেকে শুরু করে, বিশাল চারিদিকে মানে একদম স্বতঃস্ফূর্ত আন্দোলন যাকে বলে, অন্নপূর্ণাটা করে দেখালো। আজকে আপনারা যোগ্য টেট উত্তীর্ণরা আগের দিন মিছিলে কত শতাংশ এসেছিলেন বলুন? 5% হবে, তাও হবে না। আজকে আপনারা একটা সাধারণ কথা বললে বুঝুন ভালো করে, একটা সাধারণ কথা। আজকে ভোটের আগে যে প্রতিশ্রুতি ছিল, ভোটের আগে প্রত্যেকটা দল, রাম বাম সবুজ যে দলই হোক না কেন, প্রত্যেকের একটা ইস্তিহার দেয় তারা ভোটের আগে, আমরা এই করব। এবার যে পার্টি আসুক না কেন, ভোটে আসার পর তাদের সব বদল হয়ে যায়, তাদের কথা টোন দিনের পর দিন শেষ হয়ে, মানে অন্যরকম চেঞ্জ হয়ে যায়। আর তাদের কাছে আমরা শিক্ষিত চাকরি প্রার্থীরা যেন একটা ভিক্ষা চাইছি, এরকম একটা ব্যাপার। আমরা যেন ভিক্ষা চাইছি, এরকম একটা ব্যাপার। আজ তো দেখলাম যে ভিক্ষা চাওয়ার মতো, হাত স্যার এটা করুন, স্যার আমাদের একটু ইন্টারভিউটা দিন, স্যার প্লিজ স্যার আমাদের ইন্টারভিউটা দিন। তিনি কথাগুলো কোনো ইগনোর করেই বেরিয়ে গেলেন। এটা গণতন্ত্র? এটা গণতন্ত্র? প্লিজ স্যার আমাদেরটা দেখবেন, স্যার প্লিজ স্যার একটু দেখুন না, স্যার প্লিজ স্যার, মাননীয় শিক্ষামন্ত্রীকে বলছেন, স্যার একটু আমাদেরটা করুন না স্যার, আমরা 18 সাল থেকে বসে আছি স্যার বললো তোমরা যেটা চাইছো সেটা সম্ভব না, সময় দিতে হবে, সময় লাগবে, নিয়ে কাগজটা নিয়ে বেরিয়ে গেলেন।
তারপরে কি হবে, ওই 13,421টা ভ্যাকেন্সিতে নিয়োগ হবে, 2 মাস হোক, 6 মাস হোক, বা 1 বছর পরে হোক। আর 58,000 পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড, তাদের থেকে কি হবে, তার থেকে 45,000 বাদ যাবে, আর 13,000 চাকরি পাবে। এটাই গণতন্ত্র। আপনারা যদি কেউ না এগিয়ে আসেন, যে আপনারা যদি কেউ না ধরতে পারেন হালটা, অনেকেই দেখতে পাচ্ছেন, অনেক অ্যাডমিন আছে, অনেকে অনেক কিছু আছে। এর আগের 3 বছর কিন্তু লড়াইটা দেখিয়ে দিয়েছি সামনে থেকে। এইবার আপনারা যদি কেউ এগিয়ে না আসেন, ভ্যাকেন্সি কিন্তু পাবেন না। নতুন সরকার চাইলে দিতে পারে, নতুন ডবল ইঞ্জিন সরকার, তারা অন্নপূর্ণা যোজনায় কিন্তু টাকা বাড়াচ্ছেন, অর্থ বাড়াচ্ছেন, অর্থ বৃদ্ধি করছেন। কিন্তু এই গরিব মধ্য নিম্নবিত্ত রিক্সা চাওয়ালাদের সন্তানদের ভরসা এই ফ্রি প্রাইমারি এডুকেশন, ফ্রি প্রাইমারি স্কুল, এফপি স্কুল, এগুলো যদি আপনারা ভ্যাকেন্সি বাড়াতে চান, কেউ এসে এগিয়ে হালটা ধরুন। প্রত্যেকে হারিয়ে যাচ্ছেন, কে অ্যাডমিন নয়, এটা নয়। অ্যাডমিন বলে কোনো কিছু হয় না, কোনো অ্যাডমিন বলে কিছু হয় না। আপনারাই এগিয়ে আসুন ভ্যাকেন্সি বৃদ্ধির জন্য। কিছু ক্যান্ডিডেট চাকরি পাবে, এটা বলে দিলাম, নাহলে কিন্তু কাঁদতে হবে। এই গ্রুপও থাকবে না, কিচ্ছু থাকবে না। আর যে অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকা করে যদি মহিলাদের দিতে হবে, তো সেখানে কত টাকা রাজ্যের বেরিয়ে যাচ্ছে ভেবে দেখুন। এরপরে বললে পিছনে এত কোটি টাকা ঋণ। দেখতে পেলেন না প্রাইমারি স্কুলের উদ্বৃত্ত টিচারগুলো কীভাবে চেঞ্জ করে, নিয়োগ না দিয়ে কীভাবে চেঞ্জ করে অন্য জায়গায় পাঠানো হচ্ছে। আজকে একটা কথা বলি, আজকে পুরনো সরকারের বিরুদ্ধেই কিন্তু কথাগুলো বলছি আমি। আর আজকের সরকার বর্তমানে এসে হয়তো নিজের গায়ে নিয়ে নেবে যে সরকার বিরোধী কথা বলছে, কিন্তু একটা কথা সরকার বিরোধী নয়, একটা কথা সরকার বিড়ম্বনায় ফেলা নয়। ন্যায্য অধিকারের দাবিতে আমাদের কারো না কারো এগিয়ে আসতে হবে। এতদিন আন্দোলন করে একটা জায়গা ধরা হয়েছে, কিন্তু যদি আমরা দাঁতে দাঁত চেপে যদি দাবি আদায় করে নিতে পারেন, তাহলে ক্যান্ডিডেটরা কিন্তু, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু হয়তো এই জীবনের শিক্ষকতার স্বপ্নটা দেখবেন। নাহলে প্রসেস কিন্তু এরকম চলতে থাকবে দিনের পর দিন। সামনের দিনে অনেক কাটছাট হবে, যার কপালে থাকলো হলো, তবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বঞ্চিত থাকবে। কে থাকলো কে থাকবে না সেটা সময় কথা বলবে। এখন থেকেও আমি গত সকালে আজকের সকালেই কয়েকটা পোস্ট করছিলাম, আমি সেই পোস্টে দেখলাম এত নেগেটিভ বা পজিটিভ বিভিন্ন রকম কমেন্ট আছে। আমি কোনো কমেন্ট ডিলিট করি না, আমি যার মনের কথা বলুক। যে এনওএস ভাইটা টেটে পড়াশুনো করে আসার পর ইন্টারভিউয়ের টেবিল থেকে বেরিয়ে এসছে, তারও একটা যন্ত্রণা আছে, তাদের যন্ত্রণাটা ফিল করি। এছাড়াও বিএড 23-25 আছে, আপনার ইন সার্ভিস আছে। তো সব মিলিয়ে দেখি যে নানান মানুষের নানান বক্তব্য, যার স্বার্থে একটু আঘাত লেগেছে সে কিন্তু বলে দিয়ে যাচ্ছে। আমি বলেছি যে অনেক সিদ্ধান্ত পর্ষদ ম্যাক্সিমাম সিদ্ধান্ত নেয়, আর আমরা যেটা নিই, যারা নিয়োগে অংশগ্রহণ করেছি এবং আমাদের গ্রুপ থেকে এই দলগত সিদ্ধান্ত, কিন্তু আমার নাম ধরে ধরে ওরা নানান কিছু বলছে। তা কি বলবো, যে যার মতো লিখছে লিখুক, সময় কথা বলবে। আমি এটুকু এখন এই এই 2 দিন মিছিলের দিন থেকে আমি যেগুলো খবর রাখি বা তথ্য রাখি, আমি পরে কোনো সময় সব কিছু বলবো। আমি এই লাইভে কিছু বলবো না, শুধু বলবো সাধারণ আমাদের বন্ধুদের বলবো, যদি ভ্যাকেন্সি বৃদ্ধি করতে পারে। দীপায়ন কিন্তু আছে, ও এখন লাইভ দেখছে। আমরা হয়তো ভাবছিলাম আজকালের মধ্যে নোটিফিকেশান আসবে, কিন্তু সেটা দেখার অপেক্ষা। এই নোটিফিকেশান আসবে, নোটিফিকেশানের কিছু ক্যান্ডিডেটকে বঞ্চিত করা হবে, সেই কিছু ক্যান্ডিডেট আবার আইনি পথে যাবে। তবে এটুকু বলতে পারি ব্যক্তিগতভাবে, সকলের উদ্দেশ্যে বলতে পারি যে আমি ব্যক্তিগতভাবে চাই যে একটা নিয়োগ, যে কোনো ভ্যাকেন্সি দিয়ে একটা নিয়োগ হোক। কিছু ক্যান্ডিডেট এই স্বপ্নের টেট 22 টেট থেকে কিছু ক্যান্ডিডেট চাকরি পাক। নানান লোক বিভ্রান্ত ছড়াবে, এই কেস হচ্ছে, হয়তো জায়গাটা ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলছি, আমি চাই কিছু অন্তত 13,421, আর সাথে যদি আরও 1,500-2,000 রিভাইজ ভ্যাকেন্সি যদি দেয়, বা 3,000-5,000 ভ্যাকেন্সি দেয়, কিছু ক্যান্ডিডেট বেরিয়ে যাক। কেউ বঞ্চিত হলে সে কোর্টের কাজ যেতেই পারে, সেটা সরকার দেখবে, কোর্ট বিচার করবে। সরকারের সাথে সেই যে পিটিশনার থাকবে তার হবে যে আমাকে বঞ্চিত করেছেন, এই ব্যাপার। কিন্তু প্রসেস শুরু হোক এবং কিছু ক্যান্ডিডেট চাকরি পাক। সামনের দিনে অনেক ভাঙাচোরা হবে। অনেকে মেসেজ করে, পার্সোনালি আমি ফেসবুক লাইভে বলবো না,
যে কি হচ্ছে বা কি হবে। আমার যেটুকু আইডিয়া, আমার যেটুকু আমার এই যেটুকু অভিজ্ঞতা আমার এর মধ্যে অভিজ্ঞতা যেটুকু হয়েছে তার ভিত্তিতেই বলছি আমি। সরকার চাইলে দ্রুত শেষ করে দিতে পারে, সরকার চাইলে এটা ডিলে করতে পারে। আর অনেকে যারা বলছিল যে ইডব্লিউএস সার্টিফিকেট বিষয়টা, এটা আমি আরেকটু পরিষ্কার করে দিই। এর আগেও আমি এই কথাটা বলিনি, কিন্তু অনেকে মেসেজ করছিল নতুন করে আপনারা দিতে পারবেন না, কারণ প্রত্যেকটা একটা নির্দিষ্ট টাইম থাকে, ইকোনমিক্স ইয়ার থাকে, তার ভিত্তিতেই হয়। রঞ্জন সাধুকা বলছে 8 মাসে বোধ 36,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারে। দেখো সহ্য করতে পারছি না। আজকে গতদিন যে 19 তারিখে মিছিল হলো, কতজন পথে এসেছে বলুন তো? এই কারণেই তো এই ভারতবর্ষে ইংরেজরা শাসন করে গেছিল 200 বছর। ইংরেজরা কত বড় শাসন করেছিল ভারতবর্ষে এই কারণেই। এর আগেও লাইভে বলেছি, যেমন সিরাজদৌলাকে প্রথমে 1757 পলাশির যুদ্ধ, যখন তাকে ধরে নিয়ে যাচ্ছে তখন মুর্শিদাবাদ, তখন ওই সবাই পাঁচিলের আড়াল, তখন তো পাকা বাড়ি ছিল না, পাঁচিলের আড়াল দিক থেকে বা জানালা খুলে একটু সবাই দেখছে। ইংরেজরা ভাবছে হয়তো তারা যদি একটা ঢিলও ছড়ে আমরা সিরাজকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাব, কিন্তু বাঙালিরা শুধু দেখে গিয়েছিল সেদিন। হয়তো বাঙালিরা যদি একসাথে ঝাঁপিয়ে পড়তো, হয়তো ইংরেজদের এই বাংলায় ঢোকাটা হয়তো কিছুটা হলেও আটকানো যেত। তা তারা আস্তে আস্তে দেখলো, উপনিবেশিক এতে এসেছিল, এরা আস্তে আস্তে দেখলো যে ইন্ডিয়ানরা এরা নিজেকে নিয়ে ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকে। এদের বুদ্ধি বা এদের যে মানে অসহায় বা এদের যে ন্যায্য অধিকারের দাবি, সিনিয়র নেওয়ার দাবি একটু পরে আসে। ও হচ্ছে হোক, যা হচ্ছে তাই হোক, আমার একটা ভ্যাকেন্সি নিয়ে দরকার। এটা প্রত্যেকের চিন্তা ভাবনা। যে এখন সবাই বলে যে তোর যত একটা ভ্যাকেন্সি দরকার, তোর জন্য একটা সিট দরকার, তা তুই এতদিন আন্দোলন কেন করবি? বাড়িতে পড়াশুনো কর। সরকারের বিরুদ্ধে যাওয়া না, যে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি যে প্রত্যেক শূন্য পদে 6 মাসের মধ্যে নিয়োগ হবে, আমাদের 5ম শ্রেণীর যুক্ত করলে যে শূন্যপদ তৈরি হবে সেই অনুযায়ী টেট উত্তীর্ণ নেই। আজকে পরিষ্কারভাবে জানাচ্ছি, এটা বঞ্চনা হলে প্রত্যেকেই জানাবে। আজকে অনগোয়িং প্রসেসগুলো ঠিকঠাক করে ফার্স্ট টাইমে এসে, আজকে এসএলএসটির কথা ভাবুন তো, যদি অনগোয়িং প্রসেস 7% নিয়ে শুরু হচ্ছে, কত ক্যান্ডিডেট যারা 2016 সালে চাকরি করতো তারা আজকে হয়তো মেরিটে আসতে পারবে না। আজকে ভাবুন তো তাদের কথাটা। সোশ্যাল মিডিয়াতে আপনার পক্ষে বিপক্ষে নানান মতামত, নানান বক্তব্য, নানান বিরূপ মন্তব্য, সপক্ষে বিপক্ষে থাকবে, কিন্তু আজকে এই চাকরিহারা যারা আছে, কত ক্যান্ডিডেট তারা চাকরি পাবে না। ভাবুন, অনেকের বাড়ি লোন আছে, অনেকের এরা অন্যরকম জীবনযাপন করে অভ্যস্ত, চাকরিটা যদি শেষ পর্যায়ে না পায় কী হবে? এই আন্ডার প্রসেস যেগুলো আছে, এগুলো দ্রুত ছাড়ার দরকার ছিল সরকারের। এটা ভুল হলো। এটা যার মানে যে বঞ্চিত হচ্ছে, যে চাকরি হারা হোক আর টেট উত্তীর্ণ, সেই বুঝবে কষ্টটা। আপনাদের বলবো সামনে এগিয়ে আসুন ভ্যাকান্সি বৃদ্ধির জন্য। আমি আছি শেষ পর্যন্ত। তবে আপনারা দেখতে পাচ্ছেন আমি 3 বছর আন্দোলন করেছি। এখন হয়তো অতি সক্রিয়তা দেখালে হয়তো অনেকেই বলবে যে ওবিসি বলে এই আন্দোলনটা বেশি করছে। পরিষ্কারভাবে জানাচ্ছি, আপনারা সোশ্যাল মিডিয়ায় সব কিছু লক্ষ্য রাখেন যে ওবিসি বাতিল, সেই কারণে সেই আগে আন্দোলন করছে। এটা আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কারা বলছে। তাই বলবো আপনাদের নিজের অধিকার নিজে ছিনিয়ে নিতে আপনারা নিজেরাই নেতৃত্ব দিন, নিজেরাই রাজপথে আসুন। কে কি করলো, এই অ্যাডমিন কেউ থাকবে না আজ বাদে কাল। অ্যাডমিন বলে কিছু হয় না, আবারও বলছি। ভ্যাকেন্সি বৃদ্ধি হোক, আগে যেমন বসেছিলাম এপিসি ভবনের সামনে, নিয়োগ শুরু করুন, নোটিশ দিন, তারপর এখান থেকে উঠব। একটা দিন যাচ্ছে, একটা প্যানেল বের হতে পারতো। 2022-এর ডেট, 4 বছর পেরিয়ে গেল, এখনো স্যার বলছেন যে তোমাদের এখন সময় হয়নি, তোমাদের এখন দিলে ভালো হয়। এর চেয়ে দুর্ভাগ্যের আর কি হতে পারে? গণতান্ত্রিক সিস্টেমে আমরা ভোট দিয়েছি। আজকে ভোট না পেলে, আপনি ভোট না পেলে শিক্ষামন্ত্রী হতেন, আপনার কাছে কেউ যেত? তাহলে এই সিস্টেমে কেন অবহেলা হবে?
রাম শ্যাম যদু মধু রাম রহিম যে যাই হোক না কেন অবহেলিত হবে? এই টেট উত্তীর্ণের বিষয়টা সম্পূর্ণ আলাদা, অন্যান্য পরীক্ষার সাথে এর এক করলে হবে না। এই টেটে যারা মানে প্রাইমারিতে যারা নিয়োগে অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকেই টিচার হওয়ার যোগ্যতা রাখে, কারণ সবাই উত্তীর্ণ হয়ে এসছে। সরকার চাইলে প্রত্যেকের নিয়োগ দিতে পারে। আমরা তো ভেবেইছিলাম ভোটের আগে যে ডবল ইঞ্জিন সরকার আসলে ঢালাও একটা নিয়োগ দিয়ে দেবে, কোনো টেট উত্তীর্ণে বসে থাকবে না, বিহারের মতো নিয়োগ প্রত্যেকের নিয়োগ পেয়ে যাবে। কিন্তু বাস্তবে এসে একটু অন্যরকম দেখছি, আপনারাই জানান, সেটা আমার মুখ থেকে আমি বলতে চাই না। প্রত্যেকেই আমরা আলোচনা করেছি এর আগে, ভোটের আগে 4 তারিখেরই আগে, যে নতুন সরকার এলে তৃণমূল সরকার ভ্যাকান্সি বাড়ালো না, আমাদের ইন্টারভিউ শেষ করতে পারলো না, কিন্তু নতুন সরকার আসলে ওরা যেহেতু কেন্দ্র রাজ্যের এক সরকার থাকবে, ওরা একটা ঢালাও টাকা বরাদ্দ করবে, করে এই কয়েক হাজার ক্যান্ডিডেট, এই 35-40 হাজার ভ্যাকান্সি দিলে প্রত্যেকেই নিয়োগ পাবে। ওর মধ্যে প্রচুর ইন সার্ভিস আছে, অন্যরা আছে, প্রচুর ইন সার্ভিস আছে ওদের মধ্যে, বা অন্যান্য যারা অনেকে বাদ চলে যাবে ইন্টারভিউ থেকে। সেটা না করে দেরি করা হচ্ছে, কাটছাট করা, জটিলতা তৈরি করা। 7% দিয়ে শুরু হোক, যেটা সরকার চাইছে সেটাই হোক, কিন্তু দ্রুত হোক, কিছু ছেলে মেয়ে চাকরি পাক, কিছু ক্যান্ডিডেটরা স্কুলে ফিরুক, এটাও দেখা যাক। আপনি দেখুন তো আজকে আমাদের যে আমরা আন্দোলন করি, আমরা এই লাইভ করছি, এই লাইভ 204 জন 250 জন পর্যন্ত লাইভ দেখছে মাঝে মাঝে। এটা বলুন তো, এখানে কোনো নেতা মন্ত্রীর ছেলেকে এই অপেক্ষায় আছে যে বিদেশ গাজী তার বাড়ি কোথায় সুন্দরবনে, সে লাইভ করছে, আমরা বসে বসে দেখবো? কেন কেন এই সংঘবদ্ধ আমরা থাকবো এই শুধুমাত্র একটা চাকরির জন্য এতদিন ধরে? এটা সামান্য 35-37 হাজার, মানে আমাদের কাছে বিশাল, কিন্তু মন্ত্রীদের কাছে এটা কোনো ব্যাপার না। আচ্ছা, কেন এই রাত্রে লাইভ করবো? রাত্রে লাইভ দেখবে 200, 250, 300 জন করে। কোনো সার্ভিসম্যান কিন্তু নেই। এই সিস্টেমটা, এই পশ্চিমবঙ্গের অবস্থাটাই বিহার করছে, তাহলে বাংলার ক্ষেত্রে হবে না কেন? মানুষের যে ডিমান্ড ছিল নতুন সরকার আসবে, কেন্দ্রের এক আর রাজ্যে এক রকম হবে, একটা ঢালাও নিয়োগ দেবে, প্রত্যেকেই নিয়োগ পাবো, সেটা না করে একটা বিভ্রান্তের মধ্যে, একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে আছি আমরা প্রত্যেকেই। এক সরকার গেল শেষ করে, আমাদের তো সে তারাই বঞ্চিত করে গেছে। নতুন সরকার এলো, আমরা চাই এই প্রথমেই প্রায় 100 দিন, 110 দিন, 4-5 দিন হয়েছে, এর মধ্যে কিছু না হোক অন্তত প্রাইমারি ইন্টারভিউটা শুরু করা যেত। এটা দুর্ভাগ্য আমাদের, বেশি কিছু বলবো না, কারণ সময় দিতে হবে সরকারকে। আমার ওবিসি বেশি কিছু বললে হয়তো পিছনে বলে দেওয়া হবে, ওবিসি বলে রাগ হচ্ছে, কিন্তু কেউ নতুন করে বলতে পারবে না, কারণ বিদেশ গাজী আজকের থেকে আন্দোলন করছে না। সে 2023 সালের থেকে আন্দোলন করেছে, কিন্তু 2017 টেটের জন্য আমি তার অনেক আগের থেকেই রাজপথে ছিলাম। আমি অল্প নাম্বারের জন্য বেরিয়ে গেছি, হয়নি। তো সামনের দিনে কি হবে দেখা যাবে, কেউ বিভ্রান্তর মধ্যে পড়বেন না। আমি চাই ব্যক্তিগতভাবে একটা প্যানেল দ্রুত বের হোক, যা হোক না কেন। আমার বন্ধুরা যারা উত্তরবঙ্গ থেকে শুরু করে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুরু করে, সেই কোচবিহার থেকে 2 দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, এদিকে মুর্শিদাবাদ, 2 বর্ধমান, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, দেখুন হাওড়া, হুগলি, এত জায়গার ক্যান্ডিডেটরা রাজপথে এসে আন্দোলন করছে, তারা অন্তত স্কুলে ফিরুক দ্রুত, কোনো আইনি জটিলতা ছাড়া। এটা আমার একমাত্র আমার কামনা। কি বলছে? দেখুন, যারা হচ্ছে আমাদের নিয়োগে যারা বসতে পারেনি, তাদের কমেন্টগুলো আজকে দেখছিলাম। কিছু কিছু কমেন্ট, সব কমেন্ট দেখি না, তবে মাঝে মাঝে যেগুলো আরো বেশি বেশি কমেন্ট করে দেখা পড়ে। ফোনও এসছে প্রচুর সকাল থেকে, ওই পোস্ট দেখার পর অনেক ফোন এসছে। তো যারা ঢুকতে পারেনি তারা কমেন্ট করছে, তাদেরকে একটা রাগ অভিমান থাকবে। তো যারা এই 4 বছর পড়াশুনো করে ইন্টারভিউ দিয়ে এসছে, কোনো একটা মনে করুন অন্যান্য অনগ্রসর শ্রেণী, আজকে তাকে হয়তো বলা হলো যে আপনি আর ইন্টারভিউ দিলেন কি প্যানেলে থাকবেন না, সেই জায়গাটা কেমন তৈরি হবে? অপেক্ষায় আছি, শেষ পর্যন্ত দেখা হবে।
তবে আমি চাইবো দ্রুত সমাধান হোক, সব কিছু দ্রুত সমাধান হোক। এই 22 স্টেটের আর মানে এতে আর সময় দিয়ে বা এতদিন অপেক্ষা করা, যারা বুদ্ধিমান তারা কিন্তু অন্য পেশায় চলে গেছে। যারা বুদ্ধিমান, এই এত বছর টাইম চলে গেল না, দেখুন অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আস্তে 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 ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। যে আর কত সময় দেওয়া যায়? সামনের দিনে দেখা যাক, সামনের দিনে ভালো কিছু অবশ্যই হবে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় যদি সরকারের সদিচ্ছা থাকে, সামনের দিনে কোনো টেট পাস বসে থাকবে না, যদি নিয়োগের ইচ্ছে থাকে। কিন্তু একটার পর একটা যে এগুলো দেখছি ইন সার্ভিসের জন্য টেট নিতে হবে, এটাও কিন্তু সরকারের লক্ষ্য আছে। এই টেটটা কেমন প্রশ্ন হবে, হয়তো সহজ কোশ্চেন করে দিল, ইন সার্ভিসে যাতে কোয়ালিফাই করতে পারে, হতে পারে সেখানে হয়তো বড় সংখ্যক টেট উত্তীর্ণ হলো। আর পুরনো টেট যারা পাস থাকবে তারা যাচ্ছে কম্পিটিশনে পাচ্ছে না। সেই জন্য বলি বারে বারে যে যে দিনগুলো পিছন দিকে পেরিয়ে গেছে, সেই দিনগুলো সামনের দিনে ফিরে পাবেন না। আজকে আমাদের কিছুটা দুর্বলতাও ছিল, কিছুটা ভয়ও ছিল। আমি বলেছিলাম ইন্টারভিউয়ের সময় আন্দোলনটা করতে, অনেকেই আন্দোলনে বিমুখ হয়ে গেছিলেন। কিছু ক্যান্ডিডেট চাইছিল যে আন্দোলনগুলো হোক। আজকে হিসেবে কিন্তু স্কুলে থাকার কথা আমাদের, সত্যি সত্যি কথা বলছে, একদম এ কথার ভুল নেই। আগে আমরা ভ্যাকেন্সির জন্য আন্দোলন করেছি, আজকে কি মনে হয়? আজকে মনে হয় যে ভ্যাকেন্সি নয়, একটা নিয়োগ হোক অন্তত 13,421, আর তার সাথে কিছু ভ্যাকেন্সি বাড়ানো হোক। আজকে 2025 সালে যে 12/7 টেট বিদ্রোহ আমাদের হয়েছিল, আজকে পুলিশ রুলের গুঁতো মেরেছে, রুলের বাড়ি দিয়েছে কতজনকে জানেন? আমি তো থানায় ছিলাম, থানায় আটকে রেখেছিল রাত 1:30টার পর থেকে, দরজা জানলা ভেঙে এক প্রকার নিয়ে গিয়ে থানায় বসেছিল। আর ওদিকে 12/7 পৌঁছে গেছিল, মোহিতরা 12/7 পৌঁছে গেছিল, গিয়ে সেখানে গাড়ি আটকে দিয়েছিল সৌগত রায়, কুসম্ভব, নির্মল ঘোষ, তারপর এপিসি আন্দোলন, তারপর হচ্ছে বিধানসভা আন্দোলন। এই 3টে আন্দোলন আমাদেরকে নোটিফিকেশন এনে দিয়েছে। 25শে সেপ্টেম্বর 2025, আমরা পারলে সেপ্টেম্বর পুজো বাদ দিন, অক্টোবর মাসটা পুজো বেরিয়ে গেল, নভেম্বর ডিসেম্বর, এই 2 মাস যদি পর্ষদের গেট আটকে বসে থাকতে পারতাম, আজকে নিয়োগ হতে বাধ্য হতো। আমাদের নিয়ে ছেলে খেলা হলো। এই গণতান্ত্রিক পদ্ধতিতে বঞ্চিত করে রাখবেই যে সরকার হোক না কেন। আপনি যদি নিজের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল না হন, আর আপনি যদি স্বার্থ ছাড়া যদি রাজপথে আসতে পারেন দলবদ্ধভাবে, স্বতঃস্ফূর্তভাবে, সেটা আমরা হয়েছিল, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি জায়গাটা। আমরা তৈরি করতে পেরেছিলাম সংঘবদ্ধতা, এপিসি ভবনের অভিযানের মতো আন্দোলন করে। একটা সরকার, প্রত্যেকটা আমরা যারা লাইভ দেখছেন 220 জন, আমার ধারণা প্রত্যেকেই কিন্তু এই নবগঠিত সরকারকে ভোট দেওয়া হয়েছে। বিজেপি সরকারকে প্রত্যেকেই ভোট দিয়ে পরিবর্তন এনেছে, প্রত্যেকেই। এত ভোট তো এমনি হঠাৎ করে হয় না, আমরা ভোট না দিলে। কি কারণে? যে একটা আমরা ভালো একটা উন্নয়ন পাবো। শুধু অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা, মোবাইল খুলতে পারছি না। আমি মোবাইল খুব কমই হয়তো পোস্ট করি আপডেটের জন্য। আপনারা হয়তো ভাবেন যে বিদেশিরা এইসব পোস্ট করে কেন, পড়াশোনা বাদ দিয়ে অন্নপূর্ণার পোস্ট। অনেকে উপকৃত হয়, পার্সোনালি অনেকে মেসেজও করে যে এটা কি ওটা কি, তো আমি অন্যের কাছ থেকে জেনে বলে দিই। তো যে কথাটা, এই টেট উত্তীর্ণরা পশ্চিমবঙ্গের বুকে চাকরি হারার পরে যদি স্থান থাকে, চাকরি হারা ওদের বিষয়টা আলাদা, ওদের বিষয়টা একটু মানবিক দিক থেকে দেখতেই হবে। সেটা হচ্ছে 2022 সালে টেট উত্তীর্ণদের নিয়োগ। আর সবচেয়ে বড় কথা, পরিষ্কারভাবে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলছি, আমি আগের মতো জ্বলে উঠতে পারছি না। আমি ওবিসি ক্যান্ডিডেট, একটাই কথা বলা হবে, ওবিসি বাদ দেওয়া হয়েছে বলে এত রাগ। পরিষ্কারভাবে জানাচ্ছি, এবার আপনারা বুঝে নিন। চাকরি হোক না হোক, কিছু তো করে খেতে হবে, কিছু হয়ে যাবে, কিছু মানে অসুবিধা নেই, কিছু অসুবিধা হবে, কিন্তু কি করা যাবে, বাঁচতে হবে। যে ভ্যান চালাচ্ছে তারও সংসার চলছে, ফুচকার দোকান তারও সংসার চলছে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, এইটুকু বললাম। আপনারা বুঝে নিন বিষয়গুলো। একটা বড় নিয়োগ করতে দিলে অন্তত 35,000-এর নিয়োগ দরকার। একটা 35,000-এর নিয়োগ হলে আমাদের যারা আছে বন্ধু বান্ধব প্রত্যেকেই চাকরি পেয়ে যাবেন একবার। আজকে 17 সালে ওরা চাকরি করছে, আজকে 17 টেট, কত উথাল পাথাল, কত সমস্যার মধ্যে লড়াই করে তারা চাকরি করছে। আজকে সব সেন্সাসের ডিউটিতে রয়েছে, দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা, অনেক বান্ধবীরা। এই জায়গাটা দেখুন, পর্ষদে যান 10-15 জন 20 জন করে,
যে কী হচ্ছে আমাদের বিষয়গুলো। কারোর অপেক্ষায় থাকবেন না, নিজের চাকরি নিজেকে করতে হবে, নিজের লড়াইটা নিজে করতে হবে। আজকে এই নোটিফিকেশানটুকু আসতো না যদি কিছু ক্যান্ডিডেট সক্রিয় না হতো। এটা বলে শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন। অনেকেই অনেক কথা বলবে, কিন্তু নিজের জায়গা থেকে প্রশ্ন করুন তো আমরা সঠিক ভালো আছি কিনা, এই টাইমটা কি দরকার। সব কিছুই হচ্ছে, নিয়োগের কোনো নোটিফিকেশান নেই। 110-15 দিন হতে গেল, একটা এই যে দীর্ঘদিন ধরে ইন্টারভিউ দিয়ে হাফ ইন্টারভিউ পড়ে আছে, এই জিনিসটা কেউ বুঝতে পারছেন না। বোঝানোর জন্য আর কি দরকার। আজকে তো মাননীয় শিক্ষামন্ত্রীকে বললেন যে স্যার আমাদের 22 স্টেট আমরা, তা বলে হ্যাঁ আমি জানি। এই যে 4 বছর অপেক্ষা করে থাকার পর 45,000 ক্যান্ডিডেট বাদ যাবে, এই বাদ যাওয়ার কারণটা কি বলবেন আপনি? আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই। প্রত্যেকেই টেট পাস, প্রত্যেকেই উচ্চ মাধ্যমিকে 50%, অনেক গ্র্যাজুয়েশন নেমে আছে, এমএসসি আছে, বিএসসি আছে, অনেকে বিএডও করা ডিএলএডের সাথে সাথে, অনেকেই সবাই প্রশিক্ষণ প্রাপ্ত আছে। তাহলে আর কি দরকার একটা প্রাইমারি স্কুলে যাওয়ার জন্য? আমরা তড়িঘড়ি আজকে একটা কথা বলি, আপনাদের মাথায় আসছে কিনা আমি জানি না। সরকার এসে অবধি কিন্তু সারপ্লাস টিচার, উদ্বৃত্ত টিচারগুলো অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করছেন। সরকার এসে যদি অনগোয়িং প্রসেসটা শুরু করে যে ওদিকে 13,000-14,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে, কিছু ক্যান্ডিডেট ইন্টারভিউ দেওয়া হয়েছে, কিছু ক্যান্ডিডেট বাদ আছে, তাহলে ওদেরকে ইন্টারভিউ নিয়ে আমরা তড়িঘড়ি এদেরকে নিয়োগ দিই। তা না করে সারপ্লাস টিচার ট্রান্সফার হচ্ছে, সেটা আবার কোর্টের মাধ্যমে আটকে গেল। বলতে গেলে বিরোধী হয়ে যাবে। আমি আগের সরকারের বিপক্ষে বলছি, আগে যারা তৃণমূল সরকার ছিল, এই সরকার গায়ে নিলে হবে না, এক পথে হারলে হবে না, নতুনত্ব আনতে হবে, ঢালাও নিয়োগ দিতে হবে। সেই সময় 49,000 নিয়োগ হয়েছিল, দুর্নীতি ছিল অবশ্যই। 2014 টেট 16 রিক্রুটমেন্ট, 17 সাল 18 সালের মধ্যে রিক্রুটমেন্ট হয়েছে। 29,000 নিয়োগ, 49,000, প্রায় 49,000 নিয়োগ হয়েছিল। আমরা চাইছি নবগঠিত সরকার অন্তত 35,000 নিয়োগ করে দেখাক। আর এই দাবিটা যদি আপনারা তুলতে পারেন সংঘবদ্ধভাবে রাজপথে নেবে, অবশ্যই তা মানতে বাধ্য। আন্দোলনের মাধ্যমে হয় না। অনেকে বলে আন্দোলন করে কি হবে, হয় না বলে কিছু বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছেন না। শান্তিপূর্ণ আন্দোলন দাবি জানাতেই পারি, এটা গণতন্ত্রের একটা অঙ্গ। এটুকু বললাম, আর বেশি বাড়াবো না। আমি কথা বললে কোনো কথা শেষ হবে না যা মাথায় আছে, কারণ এটা মন থেকেই বলি। কোনো কথা আগের থেকে আমি লিখেও রাখি না, কোনো কি বলবো আগের থেকেও আমি লাইভের আগে ভাবিও না। লাইভে যাব, বলা শুরু করব। তাহলে কি বললো, সারসংক্ষেপটা বলে দিই। কিছু ভ্যাকান্সি বাড়লেও বাড়তে পারে, সেটা হয়তো 2,000-এর বেশিও না হতে পারে, বা এর আশেপাশে থাকতে পারে। নিয়োগের ক্ষেত্রে কিছু কাটছাট হবে, অনগোয়িং প্রসেস থাকবে, নিউ রোস্টার মেনে হয়তো হবে, কিন্তু তার মধ্যে থাকা কিছু কাটছাট হবে। এবার সেটা বৈধ কি অবৈধ সেটা কোর্ট বিচার করবে। প্রাইমারি পর্ষদের কাজ প্রাইমারি পর্ষদ করবে। যে ডেপ্রাইভ হবে সে হয়তো আইনি পথে যাবে, তবে ইন্টারভিউ চলবে, রানিং প্যানেলও বের হবে। এটা নিয়ে কেউ আপনারা ভেঙে পড়বেন না। কেউ ইডব্লিউএস দিতে পারছে না, হয়তো কোর্টে যাবে, কিন্তু এসব আটকাবে না। অনগোয়িং প্রসেস ঝড়ের গতিতে এগোবে। আপনারা টুকটাক পড়াশোনার মধ্যে থাকুন। আর ভ্যাকান্সি বৃদ্ধি যদি করতে চান, নতুন কেউ আসুন, নতুন কেউ এসে, নতুন কেউ বারে বারে পর্ষদে যান, বারে বারে বলুন যে ভ্যাকান্সি বৃদ্ধি করতে হবে, বিকাশ ভবনে যান। যারা এই কিছু ক্যান্ডিডেট আছে, বলুন এদের কাজ হচ্ছে কি জানেন তো, এরা, আমি জানি না কোথা থেকে এরা আসেন, এরা হচ্ছে নেগেটিভ কমেন্ট করতে, মানে আমাদের নিয়োগে নেই। যারা নেগেটিভ কমেন্ট করবে ভাববেন নিয়োগে নেই তারা। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, এটুকু বলার। প্রত্যেককেই শুভকামনা। তবে সামনের দিনে এটুকু বলতে পারি, ভেঙে পড়বেন না। ভালো কিছু, কারণ না কারোর ভালো কিছু হবে। হয়তো একদিকে কেউ হাসবে, একদিকে কেউ কাঁদবে, আর হাসিটা খুব জোরেই হবে, মানে হাসিটা আসতে হবে না। আমার কথাগুলো একটু মিনিং দেখে নেবেন, খুব জোরেই হাসি হবে। হয়তো কেউ ফাঁকা মাঠে গোল করে বেরিয়ে যাবে, হয়তো বল নিয়ে কেউ গোলের কাছ থেকে ফিরে আসবে, এটা দেখতে পাচ্ছি। তাই হয়তো সময়টা অস্বস্তির, সময়টা অনেক বিভ্রান্তির মতো কাটছে আপনাদের বা আমাদের। সামনের দিনে দেখা যাক, শেষ পর্যন্ত দেখা যাক। আর একটা পয়েন্ট না বললে নয়,
আব্দুল হাকিম বলছে মুর্শিদাবাদ থেকে, দাদা কেমন আছো। ও কিন্তু দেরি করেনি। আব্দুল হাকিম আমার থেকে অনেক ছোট ছোট ভাই। ও 1 বছর আগে কিন্তু বিয়ে করে নিয়েছে, সবচেয়ে বড় কথা। আগে দিনে 10-15 বার করে কল করতো, এখন আর কল করে না। আব্দুল বিয়ে করেছে, একদম ব্যস্ততা। দুটো একটা টিউশনি বাড়িয়েছে, বৌমার হাতে ফোন থাকে, ওর কাছে বেশি হয়তো ফোন দেওয়া হয় না, তো আর ফোন করতে পারে না। ফোন করলে বিদেশ দা আছি ভালো, বিয়ে করেছি না, খুব চাপ হয়ে গেছে, তোমরা ভালো আছো। ও কমেন্ট করছে ভালো আছি ভাই। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে রাজু গাজী বলে একটা ছেলে ছিল 2017 সালে, কেটে 82 পেয়েছিল। তো সেই আমলেও একটা রাজ্য সরকার ছিল। সরকার জিনিসটা কি সবাই এক হয়? এক। তো 82-তে তখন বললো টেট পাস না, 82 মানে আপনি টেট পাস না, 82 পেলে হবে না, আপনার 83 পেতে হবে। গেল। এবার ও গেল হচ্ছে কোর্টে, কলকাতা হাইকোর্টে। ও যাওয়ার পর কোর্টে গিয়ে যখন কেস করেছে, তখন ভাবছে যে হয়তো প্যানেল আটকে যাবে। হয়তো আপনারা দেখুন, এই যে অনগোয়িং প্রসেস থেকে যে কেউ বাদ যায়, ভালো করে কথাগুলো শুনবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। এলোমেলো আপনাদের কমেন্ট করতে ভালো লাগবে না। তখন মনে করুন আজকে ওই রাজু গাজী ওর 82 থেকে বাদ চলে গেছিল, ওর পাস করার কথা 82 পেয়েছিল, কিন্তু বললো 82 পেলে টেট পাস না। ও কোর্টে গেছে। এবার যারা টেট পাস করে নিয়োগে অংশ মানে ইন্টারভিউ দিচ্ছে, তারাও কিন্তু কিছুজন তাকে বিভ্রান্তিকর আজে বাজে কথা বলেছিল, তাকে বিভিন্নভাবে তাকে অপমান করেছিল। একদল ছিল, যেটা আমি শুনলাম পরে, ওর মনে ব্যাপক দুঃখ পেয়েছিল। ঠিক যেমন মনে করো আমাদের নিয়োগে আপনারা অনেকে ইন্টারভিউ দিচ্ছেন, কোনো পার্টিকে যদি কেস করে যে আমি তো বঞ্চিত হয়ে আছি, আমার নিয়োগে অংশগ্রহণ করতে দিন, একদল কিন্তু তার বিরুদ্ধে লাগবে যে এই ছেলেটা কেন করে যাচ্ছে মানে আমাদের প্যানেল হয়তো আটকে যাবে, আমাদের নিয়োগ আটকে যাবে। কিন্তু না, স্টেটা অন্য জায়গায় হয় যখন খুব ভুল হয়। আমাদের যে প্রসেসে কেউ যদি আইনি পথে যায়, কেউ বঞ্চিত হয়ে, কোনো প্রসেস আটকাবে না, প্রসেসের মতো চলবে, প্যানেলও বেরিয়ে যাবে। খুব বড় যদি দুর্নীতি করে যদি কেউ কিছু করতে চায়, তাহলে স্টে আসে। কিন্তু এক্ষেত্রে সেই জায়গাটা দেখতে পাচ্ছি না। মানে কেউ বঞ্চিত হলে কোর্টে গিয়ে বিচার চাইবে, হয়তো 2 মাস পরে গিয়ে সে হয়তো কোর্ট থেকে বিচার ছিনিয়ে নিয়ে আসবে, ন্যায্য অধিকার ছিনিয়ে নিয়ে আসতে পারবে, সে তখন তার ইন্টারভিউ তার মতো করে করাবে কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে। কিন্তু আমাদের যারা থাকবে তাদের ইন্টারভিউ হবে, প্যানেল বের হবে। ঠিক রাজু গাজীদেরও সেরকম হওয়ার কথা ছিল, সেরকম হয়েও ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এই যে শখ, অপমান, নিজের বন্ধুরা অপমান করছে, সে পাশ করেনি, কেস করতে গেছে যে আমাকে পাশ করাতে হবে। আর যারা কোয়ালিফাই করে, যারা খুব কম কোয়ান্টিটির কোয়ালিফাই করেছিল, তারা আনন্দের মধ্যে আছে। আর সে দেখছে একই সাথে পড়তাম, সেই বন্ধুরা কত আনন্দ না করছে, ডিজে বাজিয়ে পিকনিক করছে, আমি শুনেছিলাম। তো সে আর মনের দুঃখ সহ্য করতে পারেনি। সে কলকাতা হাইকোর্ট থেকে আসার পথে সে মসলন্দপুর স্টেশনে নিজেকে, ট্রেন লাইনে নিজেকে শেষ করে দিল। তারপর কি হলো? বাবা মায়ের একমাত্র সন্তান। তারপর কিছুদিন পর, 1-1.5 মাস পর, অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি, যিনি প্রাক্তন বিচারপতি এখন, ওনার হাত থেকে রায় এলো যে 82 পেয়ে যারা টেটে 82 পেয়েছে, প্রত্যেকেই কোয়ালিফাইড। ভাবুন, গায়ে কেমন একটা লাগছে গাটা, মাথাটা। সেই ছেলেটা কিন্তু ওর কিন্তু স্কোর ভালো ছিল, 100% চাকরি পেত, কিন্তু নিজেকে ধরে রাখতে পারেনি এই কষ্টের মুহূর্তগুলো। একটা শখ লাগে যখন নিজের লোকগুলো বলে না, একটা শখ লাগে। হয়তো সামনের থেকে আমরা দেখছি সবাই ভালো আছি, কিন্তু কার ভিতরে কত কষ্ট আছে, আমার মধ্যে কি আছে আপনারা বুঝতে পারছেন না। আজকে আমি কোনো কারণে বঞ্চিত হলে, কোনো কারণে আইনি পথে গেলে আপনারা হয়তো অনেকে বিরোধিতা করবেন, কিন্তু আবারও বলছি, আমার দিক থেকে কোনোরূপ প্যানেল সোজা একদম ঝড়ের গতিতে প্যানেল বেরিয়ে যাক, এটা আমি ব্যক্তিগতভাবে চাই। আমি ঠিক ফিরবো 2 মাস হোক, 6 মাস হোক, 1 বছর হোক পরে, যদি আমার ইচ্ছে থাকে যে ফেরার। কিন্তু কারোর ক্ষতি হোক, কারণ হাতে করে তৈরি প্রায় প্রত্যেকটা জেলা 2টো করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, অনেক জেলা 3টে গ্রুপ আছে, যেমন বাঁকুড়া বা আনুষঙ্গিক কিছু গ্রুপ আছে, 3টে করে 4টে করে গ্রুপ আছে, নন ভেরিফাইড গ্রুপ, ভেরিফাইড গ্রুপ, প্রত্যেকটা নিজের হাতে করে শুরু করা। হাফেজুদ ছিল, পার্থ ছিল, তারপর আস্তে আস্তে গ্রুপে
প্রায় এই 24 ঘন্টার মধ্যে প্রচুর টাইম দিতাম আমরা সব ভেরিফাইড করে করে ভেরিফাই যুক্ত করা, কোন ছেলে জেলার ছেলেরা একটু অ্যাক্টিভ আর তাকে অ্যাডমিন করানো, কেউ মাঝ রাস্তায় ছেড়ে বেরিয়ে যাওয়াকে ইনঅ্যাক্টিভ হয়ে থাকা, তারপরও বিভিন্ন গ্রুপ দেখে দেখে সংঘবদ্ধতা সক্রিয়তাটা ধরে রেখেছি। প্রত্যেকেই কিন্তু এই কাজ, এই নিঃস্বার্থ কাজ করছে একটা চাকরির জন্য। সবাই যখন দেখবে আমার সামনে বাধা আসছে, সবাই কিন্তু বিরক্ত হয়ে যাবে। তাই বলবো, জেনে শুনে অনেকে মন্তব্য করবেন, জেনে শুনে জিজ্ঞাসা করবেন, ফোন করবেন। আমার দিক থেকে আমি বলছি তো, চাকরি হোক আর না হোক, আমার দিক থেকে সমস্ত রকম সাহায্য পাবেন। আমি চাইবো না কোনোদিন যে ও বাদ যাক বা ও এটা আটকে থাকুক। আমি চাইবো চাকরি হোক। ওই রাজুগাজি আর যদি পড়ে থাকতো, কারোর কিন্তু ক্ষতি করেনি, ও কিন্তু ক্ষতি করেনি। ও নিজে সহ্য না করতে পারে বন্ধু বান্ধবদের তীব্র ভৎসনা সহ্য না করতে পারে নিজে চলে গেলেন, আর পরে টেট পাস করলেন, টেট পাস সার্টিফিকেটও এলো, কিন্তু মানুষটা আর নেই। কোথায় হারিয়ে গেছে? আর তার চিহ্ন নেই। নাম্বারটা আছে আমার, ওর গ্রুপগুলোও আছে। তো এইরকম হয়। এই জীবনে কটা বছর বাঁচবো বলুন? আমরা মানুষের গড় আয়ু প্রত্যেকের একই, কিন্তু এর মধ্যেই আমরা একটু এই দুটো দিন ভালো থাকার জন্য, যাতে ভবিষ্যতে কোনো স্বাস্থ্যের দিকে কোনো একটু টাকা থাকলে, আমার শরীর খারাপ হলে বা খাবার, সামনের দিনে বিয়ে থা, সন্তান, এইসব নিয়ে আমরা ভাবি প্রত্যেকেই। সেই জন্য একটা কর্মসংস্থানটা, একটা ফিক্সড কর্মসংস্থানটা আমরা চাই, বা তার জন্যই আমরা ছোটোবেলা থেকে বা আমরা বড় হয়ে বুদ্ধি হয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা উচ্চ মাধ্যমিক পাস করে ডিএলএড করব, ডিএলএড পাস করে টেট পরীক্ষা দেবো, টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা ইন্টারভিউ দেবো, ইন্টারভিউ পরীক্ষায় কোয়ালিফাই করে আমি চাকরি পাবো, পাওয়ার পর আমি ডব্লিউবিসিএসের জন্য খাটবো, পাওয়ার পর আমি এটা করব, পাওয়ার পর আমি একটা এনজিও তৈরি করব গরিবদের সাহায্য করার জন্য, পাওয়ার পরে এত মানুষের সুবিধা দেবো, পাওয়ার পর আমি আমার অসুস্থ বাবার চিকিৎসা করাবো। এটা আমাদের মধ্যনিম্নবিত্ত ঘরের সন্তানদের এটাই কিন্তু ভাবনা, এটাই কিন্তু আমাদের ভাবনা। সেটাই রুটি ছিঁড়ে এক টুকরো রুটি ছুঁড়ে ফেলার মতো সরকার একটা রুটি নেবে, একটা টুকরো ছিঁড়ে ফেলে দেবে। সেই টুকরোটা টানাটানি মারামারি করে যে পাবে সে হয়তো হাসতে হাসতে সে আনন্দ পাবে, আর যে পাবে না সে কাঁদতে থাকতে হবে অপেক্ষার জন্য আবার কখন রুটি ছুড়বে। দিস ইজ গণতন্ত্র, ডেমোক্রেসি। প্রত্যেকে বলবো, যারা একটু বয়স হয়েছে, ইন্টারভিউ দিয়েছেন, স্কোর কম, পাশে অন্যান্য কিছু একটা কাজ দেখুন, অন্যান্য কিছুর সাথে যুক্ত হন। এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে শুধুমাত্র এই প্রাইমারি টেট বা প্রাইমারি চাকরি এটার বাদ দিয়া পাশাপাশি কিছু দেখুন, এই টিউশনগুলো ধরুন। সরকার চাইলে পারে। এ তো কৃষ্ণান্দু চৌধুরী বলছেন, অমিত শাহজি বলেছিলেন যে 6 মান্থের মধ্যে প্রত্যেকটা সরকারি প্রত্যেকটা দপ্তরের শূন্যপদ পূরণ হবে। সম্মানীয় শ্রী অমিত শাহজি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলেছিলেন যে রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় এলে পরের 6 মাসের মধ্যে রাজ্য সরকারের প্রত্যেক ডিপার্টমেন্টের শূন্যপদ পূরণ হবে। উনি আগের দিন এসে বললেন যে 47% কাজ কিন্তু অলরেডি নতুন সরকারের হয়ে গেছে। তাহলে আর কত আর আছে? আর 45-55 এরকম আছে, আর বাকি কাজ রয়েছে। প্রায় কাজ হয়ে গেছে, প্রায় 55-56% কাজ আর পড়ে আছে, কিন্তু আমরা নিয়োগ পেলাম না। এই মারামারি শুধু 82 থেকে 89, 77টা কমিউনিটি, 66টি কমিউনিটি, আরে যা হোক না কেন নিয়োগ হোক। কারণ ঢালাও নিয়োগ দিলে তো কোনো রিজার্ভেশনও ফলো করতে হয় না, যে টেট উত্তীর্ণ যারা আছে প্রত্যেকের নিয়োগ দেবো, প্রত্যেকের হাসি ফুটুক। এই জায়গাটা কেন তৈরি হচ্ছে না? সরকার চাইলে সব কিছু পারে, যে রাম রহিম সবাইকে নিয়োগ দেবো আমরা, অনগোয়িং প্রসেসটা প্রত্যেকের নিয়োগ পাক, যাতে কোনো জটিলতা তৈরি না হয়। সেটা না হয় একে বাদ দাও, ওকে বাদ দাও, ও বয়সে ছাড় নিয়েছে, ওকে আউট করো। আর 4 বছর তার স্বপ্ন, সে যেই সম্প্রদায়ের হোক না কেন, আর প্রত্যেকের স্বপ্নটা তো প্রায় একই। আর